Hello everyone, I am Shaka Mahathir Mohammed, and today I welcome you to another episode of the Uncertainty Podcast, Season 5. And today we have a very special guest with us. We have Istiak H. Akib Bhai, who is artist, but also our mentor only, মানে kind of আমার supervisor আমার current project. So it's a really big honor for me to host him. So without further any delay, let's welcome. আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। সো ভাই আপনাকে ওয়েলকাম, এটা আমাদের সার্টেনিটি পডকাস্ট। আই হোপ ইউ নো অ্যাবাউট দিস। সো আমরা অনেক দূর আইসা পড়ছি অ্যাকচুয়ালি। I'm not sure if it's from my side, but the connection is a bit choppy. Hello. Sorry, I'm not sure if it's from my side, but the connection is a bit choppy. I'll try to. Hello. Hello. আচ্ছা, হ্যালো এভরিওয়ান, সরি আমার ইয়েতে একটু ঝামেলা ছিল। আচ্ছা, Hi. এবার ঠিক আছে? Yeah, I think আমার it's fine now. কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ বা কিছু আসতেছে? Halka background noise আছে, but I suppose that's okay. আচ্ছা, সো ভাইকে নিয়ে একটু ইন্ট্রোডাকশন দিয়ে নেই। ভাই হচ্ছে ডিও ফিজিক্সে 1 বছর ছিল, দেন এখান থেকে উনি শিফট করে কাইস্টে চলে যায়, দেন এখানে আন্ডারগ্রেড কমপ্লিট করে, এন্ড দেন উনি এখন কারেন্টলি পিএসএল অ্যাস্ট্রোফিজিক্সের উপর পিএইচডি করতেছে। সো আমি স্টার্ট করতে চাই যে ভাই, আপনার ফিজিক্সের প্রতি যে এত ইন্টারেস্ট, এটা কিভাবে জন্ম নিচ্ছে? লাইক হাউ ডিড এভরিথিং স্টার্ট? In general যদি বলি, আমি একদম ছোটবেলায় আই থিঙ্ক ক্লাস 3 or 4 যখন পড়ি, তখন একবার যেটা হয়েছে যে একটা ম্যাগাজিনে ওর পেপারে কিছু একটা আর্টিকেল পড়ছিলাম, যেটা ওয়াজ অ্যাবাউট দ্য এভলিউশন অফ স্টার্স। মানে তারা কিভাবে জন্ম হয়, তারা কিভাবে এভলভ করে, তারা কিভাবে মারা যায়, স্পেশালি লাইক সুপারনোভা এক্সপ্লোশন বা ব্ল্যাক হোল হওয়া। এইটা পড়ার পরে আমার খুবই ইন্টারেস্টিং লাগছিল। অ্যান্ড দেন লাইক এটা যেটা বললাম, যেটা ক্লাস 3 বা 4 এর ঘটনা, দেন আই ডিসাইডেড যে আমি এইটাই পড়তে চাই। তারপর হচ্ছে উইথ টাইম, যখন ক্লাস 7-8 সামথিং এর দিকে পড়ি, আসি যে সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইন্টারেস্টটা আসে। আমি ফিজিক্স অলিম্পিয়াড করতাম, ফিজিক্স অলিম্পিয়াডের সাথে যুক্ত ছিলাম লাইক অ্যাটলিস্ট অ্যাজ এ পার্টিসিপেন্ট 3 ইয়ার্স মতন। এরপর মেন্টর হিসেবে আরো কিছু সময়। সো তখন হচ্ছে আরো এটা ডেভেলপ হয়। And then তো আমি I decided to do my bachelor's and further on astrophysics. আচ্ছা, সো আপনি ফিজিক্স অলিম্পিয়াডের সাথে কানেক্টেড ছিলেন, দেন এখান থেকে যখন ডিউতে আসলেন, আপনি 1 বছর থাকার পর্যন্ত চলে গেলেন, মানে এই ডিসিশনটা কিভাবে আসলো যে কাইস্টে যাবেন বা এরকম? মানে ইন জেনারেল আমি শিওর ছিলাম যে আমি অ্যাস্ট্রোফিজিক্সই করতে চাই। তো এখন মানে বাংলাদেশে তো আসলে এখন কিছু সুযোগ তৈরি হয়েছে, আই সাপোজ উইল টক অ্যাবাউট দ্যাট লেটার। বাট তখন আই এম টকিং অ্যাবাউট, আমি ডিউতে ভর্তি হয়েছি 2018-এ। ওই সময় বাংলাদেশে আসলে অ্যাস্ট্রোফিজিক্স কেউই করতো না।
কিছু মানুষজন ছিল যে বা এখনো আছে যারা থিওরিটিক্যাল কাজবাজ করে কিছু, বাট দ্যাটস মোর থিওরিটিক্যাল ফিজিক্স দেন অ্যাস্ট্রোফিজিক্স। তো মানে আমার ইন্টেনশন ছিল যে আমি বাইরে সুযোগ পেলে অ্যাপ্লাই করব, বাট ওই বছর হয় নাই, তো আমি ডিউতে ছিলাম এন্ড এট দ্য মিন টাইম আমি হচ্ছে অ্যাপ্লাই করতেছিলাম বাইরে, কারণ অ্যাগেন ডিউতে থিসিস নাই, বা থিসিসের বাইরেও এমনিতে অ্যাস্ট্রোফিজিক্স করার রিসার্চ করে এরকম করে টিচার নাই। তো দেন অ্যাপ্লাই করতে থাকি। হ্যাঁ, একটা কোর্স, এন্ড দ্যাটস অলসো গিভেন বাই সামওয়ান লাইক, সেটা হচ্ছে অ্যাস্ট্রোফিজিক্স যারা রিসার্চার বা অ্যাস্ট্রোফিজিক্স ব্যাকগ্রাউন্ডের কেউ কারো না। তো এই জন্য হচ্ছে আমি ডিসাইড করছিলাম যে ওকে আমার আসলে বাইরেই যাইতে হবে। দেন অ্যাপ্লাই, দেন কাইস্টে হয়ে গেছিল, দেন কাইস্টে চলে গেল। আচ্ছা, সো কাইস্টে গিয়ে মানে আই নো ইটস আ ভেরি ভেগ কোশ্চেন, বাট ডিউতে 1 বছর থাকা, ওইখানে যা এক্সপেরিয়েন্স করছেন, কাইস্টে তো অলমোস্ট 3 ইয়ার্স এর মতন ছিলেন কোভিড এর জন্য, না আপনি তো বেশি সময় দেন অ্যাজ ফার অ্যাজ আই নো, যে ভাই হইলো কাইস্টে 3 বছরের মধ্যে আন্ডারগ্রেড কমপ্লিট করে। সো এই 1 বছরের 3 বছরের মধ্যে মেজর মানে একদম যদি আমি যদি হাইলাইট করতে বলেন, তাহলে মেজর ডিফারেন্সেস কি দেখাবে? আর হচ্ছে মেজর ডিফারেন্স দুইটা বলবো। এক হচ্ছে যেটা হচ্ছে ডিউতে যারা পড়ে তারা সবাই জানে যে আই উড সে যে ডিউ হচ্ছে টিচিং নিয়ে সিরিয়াস না। what I mean by that is, যেমন আমি যখন কাইস্টে গেলাম আমার সেমিস্টার সিস্টেম, তো আমি হচ্ছে সেমিস্টারের শুরুর আগে, সেমিস্টার শুরু 1 মাস আগে আমি জানি যে আমার ক্লাসের শিডিউল কি, ক্লাসের সিলেবাস কি, কোন উইকে কি পড়ানো হবে। লাইক এটা হচ্ছে টিচাররা অলরেডি দিয়ে দিছে যে ওকে লেটস সে এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স কোর্স, এই 16 উইকের সেমিস্টার, তো 12 উইক হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে এক্সাম সামথিং। তো এই 12 উইকে প্রতি উইকে এই জিনিস পড়ানো হবে, অ্যান্ড এভরি ক্লাস হ্যাপেন, মানে কোনো প্রত্যেকটা ক্লাস হয়েছে। দেন অ্যাগেন আমার পরীক্ষা শেষ হওয়ার পরে আমার 1 সপ্তাহের মধ্যে আমি রেজাল্ট পেয়ে গেছি। দেন রেজাল্ট মানে খাতা দেখানো হয়েছে, কারো কোনো কমপ্লেন থাকলে করছি। দেন 2 সপ্তাহের মধ্যে রেজাল্ট ফাইনাল হয়ে গেছে। দেন আই নো হোয়াট হ্যাপেন্স দ্য নেক্সট সেমিস্টার। আমি এক্স্যাক্টলি জানি আমি কবে গ্রাজুয়েট করবো, আমি এক্স্যাক্টলি জানি যে কোন ক্লাস থেকে হোয়াট আই এক্সপেক্ট, অ্যান্ড জাস্ট এইটুকু ডিউতে আমি কখনোই পাইনি। ডিউতে ইয়ার সিস্টেম, ক্লাসের কোনো ঠিক নাই, টিচাররা হুটহাট ক্লাস চেঞ্জ করে ফেলে, পোলাপান হচ্ছে আন্দোলন, মানে পোলাপান হচ্ছে ইটি করে ক্লাস চেঞ্জ করে ফেলে, কোনো একাডেমিক ক্যালেন্ডার ব্যাপারটা হচ্ছে এক্সিস্ট করে না। মানে একাডেমিক ক্যালেন্ডার ব্যাপারটা ডিউতে এক্সিস্ট করে না, উইচ ইজ অ্যাবসার্ড। আর দুই হচ্ছে ওই আবার টিচাররা ক্লাসে এসে খোঁজ গল্প করে, তাদের হচ্ছে এই ক্লাসে যে আমার এই জিনিসটা পার করতে হবে, নেক্সট ক্লাসে এইটা পড়াবো, এটার কোনো ঠিক নেই। দেখা যায় যে লাস্টের দিকে যে 2 ক্লাসে অনেক কিছু সকল কভার করে দেয়, বাট আসলে দে ডোন্ট ডু দ্য ডু এ প্রপার, মানে প্রপার যেটাকে বলে যে একটা প্রপার টাইম দেওয়া, এটা দেয় না। আর তোমার এক্সাম কোশ্চেন্স হচ্ছে হরিবল ডিউতে, যে তুমি আই ডোন্ট নো হাউ ইট ইজ নাও, অ্যাটলিস্ট আমার সময় তোমার ইয়া পাওয়া যেত, লাইক পুরোনো বছরের কোশ্চেন, পুরোনো বছর 2-3 বছরের কোশ্চেন সলভ করলে পাওয়া যায়। তো অনেকে হচ্ছে বই কিনতো না, পড়তো না, উইচ ইজ নট পসিবল। লাইক আমি তো কাইস্টে পড়ছি, মাঝখানে আরো 1-2টি ইউনিভার্সিটিতে এক্সচেঞ্জে ছিলাম, এখানে পিএসএল পড়তেছি, এইটা পসিবলই না। এক আর দুই হচ্ছে যেমন আরেকটা ইন্টারেস্টিং আছে, আই থিঙ্ক এখনো ডিউতে এটা আছে যে ইউ ক্যান চুজ টু আনসার কোয়েশ্চেন, মানে ধরো তোমার 8টা কোয়েশ্চেন আসবে, এর মধ্যে 6টা আনসার করতে হবে এরকম। দেন অনেকে দেখা গেছে যে অনেকে 2টা চ্যাপ্টার বাদ দিয়ে দেয়, যে ওকে আমি অপশন আছে। এই জিনিসটা নাই, আমি এই জিনিসটা আর কোথাও পাইনি যে মানে চ্যাপ্টার বাদ দেওয়া যায়। লাইক মানে ফর এক্সাম্পল একটা কোর্সের মধ্যে একটা কোর্সের আমি লেটসে ধরো 10% আমি জানি না, সেটা না জেনেও আমি কোর্সে A+ পাইতে পারি, এটা সম্ভব না। যে মানে কোশ্চেন বাদ দেওয়া যায় না, সব কোশ্চেন আনসার করতে হবে। আমার ফার্স্ট ইয়ারে যেমন থার্মাল ফিজিক্স এক্সাম ছিল, সেটার জন্য আমি লাস্টের দিকে চ্যাপ্টার ভালো মতন ক্লাসও পড়ি নাই, মানে পড়ানো খুব একটু কম হয়েছে, আমিও ফাইনালের জন্য কম করে গেছি। ফাইনাল আমার সুন্দর মতনই গেছে, কিন্তু ভাইভাতে গেলে আমি ধরা খেয়ে গেছি, কারণ ভাইভাতে হলে ওরা মন মতো কোশ্চেন করছে, তখন হলে আমি ধরা গেছি। হ্যাঁ, মানে দ্যাট মেক সেন্স। লেটস সে ইফ ইউ আর, তুমি যদি A+ পাও একটা কোর্সের, মানে হচ্ছে তুমি এই কোর্সের সবকিছু পারো। তুমি যে কিছু বাদ দিয়ে A+ পাইতে পারো, তার মানে হচ্ছে দ্য সিস্টেম ইজ নট ওয়ার্কিং। হ্যাঁ, এটা আমি এগ্রি করি যে সিস্টেম আসলে অনেক বাজে হয়ে ব্রোকেন, এন্ড এটা যে কেউ ঠিক করবে এই উদ্যোগ নিয়েও আসলে লাভ হয় না কেন জানি, মানে রিয়েলি মেসড আপ। আচ্ছা, লেটস নট গো देयर। আপনি এখানে কাইস্টে যাওয়ার আগে, অ্যাজ ফার অ্যাজ আই নো, আপনি একটা ইন্টার্নশিপ করছিলেন ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটে।
অ্যাস্ট্রোফিজিক্সে জার্মানি। হাউ ডিড ইউ ম্যানেজ দ্যাট? মানে এখানে থেকে এটা কিভাবে ম্যানেজ করা পসিবল? ওই ইন্টার্নশিপটা ছিল বেসিক্যালি রিসেন্ট হাই স্কুল মানে হাই স্কুলের যারা, মানে হাই স্কুল বলতে তোরা ক্লাস 12 পর্যন্ত বোঝায়, তো হাই স্কুল লাস্ট ইয়ার অথবা রিসেন্ট গ্রাজুয়েট এদের জন্য। সো আই ওয়াজ এ রিসেন্ট গ্রাজুয়েট এট দ্যাট পয়েন্ট। তো হচ্ছে আই ওয়াজ লুকিং থ্রু লাইক অপরচুনিটিস যে কি করা যায় আন্ডার, মানে হাই স্কুল স্টুডেন্ট বা রিসেন্ট গ্রাজুয়েটদের জন্য কি অপরচুনিটি আছে। তো আমি এটা পাইলাম। সো এটা হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের আন্ডারে একটা সেন্টার, ওটার নাম হচ্ছে হাউস অফ অ্যাস্ট্রোনমি। তো ওরা হচ্ছে হাই স্কুল স্টুডেন্ট, মানে ওই যেটা বললাম ক্লাস 12 অথবা রিসেন্ট গ্রাজুয়েট এদের জন্য, ওরা হচ্ছে রিসেন্ট হাই স্কুল গ্রাজুয়েট এদের জন্য এই অপরচুনিটি থাকে। তো আই অ্যাপ্লাইড। আমি হচ্ছে অ্যাপ্লিকেশনে বললাম যে আমি তো ফিজিক্স অলিম্পিয়াড করছি, আমি ফিজিক্সে ভর্তি হয়েছি, অ্যান্ড হচ্ছে আই ওয়ান্ট টু ডু অ্যাস্ট্রোফিজিক্স। আমি অ্যাস্ট্রো অলিম্পিয়াডও করছি কিছু সময়। দেন আই হ্যাড এ লট অফ ইন্টারেস্ট, দেন আই অ্যাপ্লাইড, দেন আই গট ইন। তারপর হচ্ছে আমাকে ফান্ডও করছে যাওয়ার ব্যাপারে। ওইখানে হচ্ছে আমি 3 সপ্তাহ ছিলাম। তো 3 সপ্তাহ হচ্ছে আমি বেসিক্যালি দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স ডুইং অ্যাস্ট্রোফিজিক্স আর কি। মানে এর আগে তো পড়ছি ইনফো, বাট অ্যাকচুয়ালি হাতে করা, হচ্ছে একটা প্লট কিভাবে করতে হয়, একটা ক্যালকুলেশন কিভাবে করতে হয়, মানে রিসার্চ প্রবলেম ফেস করা। তো এই এক্সপিরিয়েন্সটা ছিল মানে খুবই মানে এখন ইফ আই লুক ব্যাক খুবই সিম্পল একটা কাজ, বাট ওই সময় আমি যেরকম ছিলাম তার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল আমার কাছে যে ওকে আই এম লার্নিং এন্ড আই এম অ্যাকচুয়ালি ডুইং সায়েন্স। স্টেপিং স্টোন ছিল আপনার জন্য আসলে। হ্যাঁ, I think it was like a very I would say like আমার লাইফের অন্যতম লাইক সায়েন্স ক্যারিয়ার অন্যতম বড় একটা ইভেন্ট ছিল এটা, যে এটা হওয়ার কারণে and then it also gave me a confidence boost যে ওকে that means I'm at the level যে আমি একদম সায়েন্সের আমি ট্র্যাকে আছি লেটস সে। কারণ as I was saying like আমি ডিউতে এসে তো খুবই হতাশ যেভাবে অলিম্পিয়াডের জন্য যেভাবে ফিজিক্স পড়ছি, বা ইভেন আমি কলেজে যেভাবে ক্লাসেসে ছিলাম ওইটার সাথে তুলনা করে এসে ডিউ ক্লাসের অবস্থা দেখে আমি খুবই হতাশ ছিলাম। দেন ওইখান থেকে এটা একটা ভালো ডিপার্চার ছিল। আচ্ছা, তো দেন কাইস্টে যাওয়ার পর, আচ্ছা ঠিক আছে ওইটা আমরা যাই। অ্যাস্ট্রোফিজিক্স এখন যদি বাংলাদেশে একটা স্টুডেন্ট যদি আপনার পার্সু করতে চায়, হ্যাঁ লাইক আমি আমার মানে অ্যাস্ট্রোফিজিক্সে অনেক বেশি ইন্টারেস্ট আছে। আমি লেজিট ডিউতে ঢুকছিলামই যে আমার অ্যাস্ট্রোফিজিক্স পড়া লাগবে বাংলাদেশে। হ্যাঁ, অ্যাস্ট্রোফিজিক্স কোর্স নাই কোনো, মানে ওরকম ভাবে কোনো আলাদা ইয়ে নাই, ডিপার্টমেন্ট নাই। সো ফিজিক্স পড়বো, দেন আমি বাইরে যে অ্যাস্ট্রোফিজিক্স করতে পারলে করবো। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সো আমার মতন যারা আরো স্টুডেন্টস আছে যারা মাত্র ফ্রেশ, মানে মাত্র ঢুকছে, ফ্রেশার্স একদম, ওদের জন্য আপনি কি সাজেস্ট করবেন যারা আগে থেকে কোনো ইয়ে ছিল না, যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কোনো আইডিয়া ছিল না, বাট থাকে না ম্যাক্সিমাম স্টুডেন্টসদেরই আমি যতটুকু জানি যারা ফিজিক্স পড়ে যে আল্লাহ মহাকাশ এটা কত কি, হ্যাঁ মানে একটা থাকে। বাট ওই হিসেবে এখন যখন ফিজিক্স অ্যাকচুয়ালি ঢুকে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোফিজিক্স পড়া শুরু করছে আমি, তখন দিয়ে আচ্ছা না এটা আরো অনেক বেশি, আরো অনেক কিছু আছে, আরো অনেক ফিল্ড আছে। হ্যাঁ, যেমন আপনি হলো লোকাল গ্রুপ নিয়ে কাজ করেন, অনেকে আরো ফার গ্যালাক্সিস নিয়ে কাজ করে, একজন আগে করে। সো অ্যাজ এ প্রিলিমিনারি স্টেজ আপনি কি কি জিনিস সাজেস্ট করবেন যেগুলো আসলে শেখা উচিত স্টেপিং স্টোন হিসেবে? আমি বলবো যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট এদেরকে টার্গেট করে বলতেছি। এদের জন্য মানে অ্যাগেন যেটা বললা যে অ্যাস্ট্রোফিজিক্স খুবই ভাস্ট। ফর এক্সাম্পল আমি যে কাজটা করি এটা হচ্ছে মোস্টলি বেসড অন ডায়নামিক্স। সো ফর এক্সাম্পল যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফিজিক্স এর কথা বলি, এটা হচ্ছে মেইনলি ক্লাসিক্যাল মেকানিক্স। আমি যে ক্লাসিক্যাল মেকানিক্স এর কাজ করতেছি, বাট ফর এক্সাম্পল we collaborate with people who works more on chemical enrichment. Chemical enrichment বলতে হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স আর কি, বেসিক্যালি স্টারের মধ্যে নিউক্লিয়ার প্রসেস কিভাবে হয়। সো দ্যাট গোজ টু অ্যাটমিক ফিজিক্স। আবার থার্মাল প্রসেসেস সেটাও আছে। সো মানে আমি মেনলি বলবো যে এটা খুবই মেকানিক্স ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি মেকানিক্স, আমার মনে হয় মেকানিক্স যদি কেউ খুব ভালো বুঝে ইটস ইজি ফর দেম টু আন্ডারস্ট্যান্ড আদার এরিয়াস। তো আমি অবশ্যই বলবো মেকানিক্সটা খুব ভালো করে পড়তে। অ্যান্ড 2 হচ্ছে আমি যেটা সবাইকে বলি হচ্ছে রিসার্চ করতে, যেটা হচ্ছে স্টাডি, কিন্তু রিসার্চ করতে চাই আসলে এই যুগে এসে প্রোগ্রামিং ইজ এ মাস্ট। লাইক ইট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ওয়ান্ট টু ডু
observation, like as in experiments, if you want to do simulations, if you want to do theory, learning programming, scientific programming is a must. And এখন like most of the people do it in Python. So Python শেখা, Python-এর scientific computing শেখা খুবই important. So first year, second student-দের জন্য Python-এ let's say তোমার একটা ইন্টিগ্রেশন কিভাবে করতে হয়, কিছু প্লটিং কিভাবে করতে হয়, বেসিক কিছু ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়, কার্ভ ফিটিং কিভাবে করতে হয়, এই জিনিসগুলা বা ডেটা ভিজুয়ালাইজেশন, ম্যাটপ্লটলিব ডেটা ভিজুয়ালাইজেশন, এই জিনিসগুলো আমি বলবো যে এই জিনিসগুলো খুবই বেসিক স্কিল, এগুলো শেখা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট। আর ম্যাথ সাইডে হচ্ছে লাইক যেগুলো বেসিক ফিজিক্স এর ম্যাথ কোর্সেস, ফর এক্সাম্পল লিনিয়ার অলজেব্রা, তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো তো আসলে ফিজিক্স মেজর করতে হলে এগুলো পড়তেই হয়। সো জাস্ট আবার মেনশন করলাম। বাট করতে গেলে, রিসার্চ করতে গেলে আমি বলবো যে পাইথনের সায়েন্টিফিক কম্পিউটিং শেখা এটা খুবই জরুরি। আমাদের ডিপার্টমেন্ট তো শিখে সি প্লাস প্লাস, মানে ডু ইউ থিঙ্ক যে এটা দিয়ে দেন আস্তে ধীরে পরে শিফট করা উচিত হবে নাকি ফার্স্ট ইয়ার থেকে পাইথন শেখা উচিত? আই ফাউন্ড, আমি তো ডিউটি তো ছিলাম এক বছর পড়ছি, এরপরও সি শিখছি। যারা একদম বিগিনার, আমার মনে হয়েছে যে বিগিনার যারা, এবং যারা হচ্ছে ধরো সায়েন্স করতে চায়, যারা ধরো কম্পিউটার আসলে মানে করতে চায় না, তাদের জন্য পাইথন আমি অনেক বেশি ইজি মনে করি পাইথনের কাজ করা। কারণ মানে বেসিক্যালি তুমি এক্স্যাক্টলি মানে তুমি তো প্রোগ্রামিং আসলে করতে কিসের জন্য, মানে তুমি বলতে চাচ্ছি আমরা করতেছি যে ওকে উই হ্যাভ এ প্রবলেম, আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে, উই নো হাউ টু ডু দ্যাট, এবং এটা কম্পিউটারকে দিয়ে করাবো। সো ইন দ্যাট কেস হচ্ছে জাস্ট আমি এই লজিকটা বুঝলে পাইথন এটা করে ফেলতে পারি। সি অর সি প্লাস প্লাস ইজ রিয়েলি গুড ফর পিপল হু আর লেটস সে অপটিমাইজিং প্রবলেম। ফর এক্সাম্পল এখন আমার কিছু কাজ এসে, যেহেতু আমি এখন লাইক বড় হাইড্রোডাইনামিক্যাল সিমুলেশন রান করি ইন লেটস সে সুপার কম্পিউটার্স, এখন হচ্ছে আমার কিছু সি বা লিনাক্স এর নলেজ হচ্ছে আমার লাগে, বাট এটা হচ্ছে অনেকটা সেই লেভেলে আইসা। বাট হচ্ছে আমার বেসিকটা হচ্ছে পাইথনে, কারণ হচ্ছে অ্যাগেন আই এম নট এ কম্পিউটার সায়েন্টিস্ট, আই এম এ ফিজিসিস্ট, রাইট? তো এই জন্য আমি বলবো ফার্স্ট ইয়ার যে স্টুডেন্ট ওদের হচ্ছে শেখা উচিত, মানে আমি বলবো যে পাইথন শেখা উচিত। ফর এক্সাম্পল কাইস্টে আমি যখন ছিলাম, কাইস্টে হচ্ছে সব স্টুডেন্টদের জন্য, লাইক কাইস্ট তো সায়েন্স এন্ড টেকনোলজি, মানে এখানে আমার বায়োলজি স্টুডেন্টরাও ছিল, লাইক মানে বায়োলজি এভাবে মেনশন করতেছি কারণ ওরা তো ইউজুয়ালি এগুলো ওরা তো হচ্ছে একটু ডিফারেন্ট, বাট সব স্টুডেন্ট জন্য পাইথন 101 লাইক সিএস 101 পাইথন কোর্স এটা ম্যান্ডেটরি ছিল। মানে ইভেন ডিজাইনের স্টুডেন্টরাও ছিল, লাইক ডিজাইন অ্যাজ ইন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ওদের হচ্ছে পাইথন শিখতে হয়েছে, যারা বায়োলজি করতে গেছে ওদেরও পাইথন শিখতে হয়েছে, আর আমাদের তো শিখতে হয়েছে, সবার জন্য পাইথন শিখতে হয়েছে, বিকজ দ্যাটস হাউ ইউ ডু লাইক রিসার্চ অর ডেভেলপমেন্ট। আমার যেটা মনে হয় যে এখন আস্তে আস্তে এই জিনিসটা থেকে অন্য মানে একটু শিফট করে মানে এআই ম্যান্ডেটরি করা শুরু করবে বিভিন্ন টপ ভার্সিটিস গুলো, মানে অলরেডি অনেকগুলো জায়গায় করছে। এখন এআই এর ইমপ্লিমেন্টেশন কি অ্যাস্ট্রোফিজিক্সে অনেক ফাস্ট হবে, নাকি এখানে এখনো মানে আমাদের ইনপুটটা আরো বেশি কাজে দিবে এখন? মানে in my field আমি বলবো যে এটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য প্রবলেম দ্যাট ইউ আর ট্রাইং টু সলভ। ফর এক্সাম্পল এআই হচ্ছে ইমেজিং, যেমন অ্যাস্ট্রোফিজিক্সে যারা হচ্ছে কাজ করে, ফর এক্সাম্পল লেটস সে মানে যারা অবজারভেশনের কাজ করে, এর মধ্যে দুইটা গ্রুপ আছে। একটা গ্রুপ হচ্ছে একটা পার্টিকুলার অবজেক্ট অবজার্ভ করতেছে, একটা পার্টিকুলার প্ল্যানেট অবজার্ভ করতেছে। আর কিছু গ্রুপ আছে যারা হচ্ছে হোল স্কাই সার্ভে টাইপ করতেছে, যে মানে কাউন্ট করতেছে আসলে ইউনিভার্সে জিনিসপত্র কেমন। যারা অ্যাকচুয়ালি বড় ডেটা নিয়ে কাজ করে, এদের জন্য হচ্ছে এআই ইজ এ লাইক ম্যাসিভ থিং, কারণ হচ্ছে ইটস ফাস্ট। এই রিকগনিশন যে কাজগুলো অনেকটা ম্যানুয়ালি করতে হইতো বা কম্পিউটারকে ধরে ধরে শিখাইতে হইতো, ফর এক্সাম্পল লেটস সে টু আইডেন্টিফাই এ গ্যালাক্সি, ধরো তোমার ইমেজ আছে, ইমেজের মধ্যে গ্যালাক্সি কাউন্ট করা বা গ্যালাক্সির শেপটা করা, এটা হচ্ছে আগে ম্যানুয়ালি করতে হইতো, বাট এআই দিয়ে এটা খুব দ্রুত করা যায়। বাট যারা ফর এক্সাম্পল যারা মোর সিঙ্গেল অবজেক্ট নিয়ে কাজ করতেছে, ওদের জন্য জিনিসটা একটু মোর সাটল, যে আসলে এআই ওদের কেউ ইমপ্লিমেন্ট হবে। যেমন আমি যে কাজটা করি, আমি হচ্ছে একটা মানে মিল্কি ওয়ের একটা মার্জার ইভেন্টকে মডেল করি, সেটা হচ্ছে খুবই স্পেসিফিক জিনিস, এটার জন্য আসলে এআই আমার ইউজে লাগে না। বাট আমাদের গ্রুপেরই আমাদের একটা প্ল্যান আছে, আমরা এই জিনিসটাকে জেনারেল গ্যালাক্সির জন্য মার্জার ইভেন্টের
একটা ক্যাটালগে নিতে পারি কিনা। ওইটা যদি করতে যাই তখন হচ্ছে আমরা এআই ইউজ করবো। আমাদের হচ্ছে এ নিয়ে একটা চাইনিজ গ্রুপের সাথে কথাবার্তা চলতেছে যে ইফ উই ক্যান ডু দ্যাট। সো ইট ডিপেন্ডস অন হোয়াট রিসার্চ প্রবলেম ইউ ডু, বাট ফর শিওর আই থিঙ্ক যে সায়েন্সে এটা খুবই হেল্পফুল একটা টুল হয়ে যাবে। ফর এক্সাম্পল এটা আমি অনেকেই বলি একটা টাইমে, বা একটা টাইমে না, ধরো তোমাদের জন্য যারা হচ্ছে আমরা যারা ধরো 9-10 বা ইভেন কলেজ বা ইউনিভার্সিটি লেভেলে যারা পড়ে, তাদের যে কোনো ম্যাথ করতে গেলে ক্যালকুলেটর যেরকম একটা জিনিস, ধরো কিছু দিয়ে কিছু ভাগ করতে হবে, এটা করার সময় কিন্তু চিন্তা করো না যে ক্যালকুলেটর কিভাবে কাজ করতেছে। ইউ ইউ পুট নাম্বার, পুট সিম্বলস এন্ড রেজাল্টস কাম আউট। তুমি তো চিন্তা করতেছো না যে ওকে আমি যে টিপ দিলে এটা কিভাবে মেমোরি রেজিস্টার হইতেছে। ইউ ইউজ ইট অ্যাজ এ ব্ল্যাক বক্স, রাইট? দেন এইটার থেকে এক লেভেল উপর হচ্ছে তুমি প্রোগ্রামিংটাকেও কিন্তু সর্ট অফ আমি বলবো যে সায়েন্সে অনেকটা ব্ল্যাক বক্সের মতো কিছু। আমি চিন্তা করি আমরা হচ্ছে ইনপুট দিয়ে দেই, কম্পিউটার ডাজ ইটস থিং অ্যান্ড দেন গিভস দ্য রাইট আউটপুট। তা আমি বলবো যে হয়তো 5 থেকে 10 বছরে ওই রিলেভেন্ট প্রবলেম গুলোর জন্য এআই হচ্ছে এরকম একটা ইম্পর্টেন্ট টুল হয়ে যাবে যে উইল জাস্ট নো ওকে টু ইউজ দিস। ফর এক্সাম্পল আমি হচ্ছে যেটা বলতেছিলাম যে এখন প্রচুর কাজ করতেছি, যেটা তুমি আমার লিনাক্সে প্রচুর কাজ করতে হয়, লাইক কোড লিখতে হয়। লিনাক্সে আমি খুব একটা ভালো না, আমি হচ্ছে চ্যাটজিপিটি বলি যে এই হচ্ছে আমার কাজ, এটার জন্য আমাকে ব্যাশে কোড লিখে দাও, আমি কপি পেস্ট করে চলতেছি, ইট ওয়ার্কস। মানে আমি বুঝি, মানে ইয়া করতে পারি, বাট ওই যে নিজে লেখার পোয়েটা লেখার ওই কষ্ট করি না, ওরা বলি যে ইট ডাজ, এন্ড এইভাবে হচ্ছে মানে এটা খুবই আমি মনে করি যে একটা হেল্পিং টুল হিসেবে আমার এটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। মানে ইটস নট চিটিং, মানে ক্যালকুলেটর যেভাবে আমাদের হেল্প করতেছে ইটস সিমিলারলি টু দ্যাট পার্ট, তাই না? যে মানে কি হইতেছে এটা আমি যদি জানতে পারি, ফার্দার প্রবলেম সলভ করতে হবে, যদি না পারি তাহলে তো হবে। হ্যাঁ, মানে তুমি জানো যে ধরো 362 আর ধরো 557 এটা কিভাবে গুণ করতে হয়, তুমি জানো যে তুমি ক্রস দিয়ে গুণ করে, এটা তুমি জানো, বাট দ্যাট ডাজন্ট মিন যে তোমার ডেইলি লাইফে এটা হচ্ছে হাতে করে ওই 3 লাইন করে গুণ করতে হবে। ইউ জাস্ট পুট ইট ইন দ্য ক্যালকুলেটর। মানে ইটস আ হ্যান্ডি টুল, উই শুড মানে সবার মাস্টার করা আসলে আমার যত মানে উচিত। মানে আর আস্তে আস্তে সিলেবাস গুলোতে ইমপ্লিমেন্ট করা উচিত যে এর অ্যাকচুয়ালি ইউজ কিভাবে বা সার্টেন কোর্সেসে কিভাবে আরো ফার্দার ইমপ্রুভ করা যায়, দিকটা দেখা উচিত। দ্যাটস হোয়াট আই থিংক। ফর এক্সাম্পল মানে খুব রিলেভেন্ট না, বাট এভাবে বলি যে আমি কাইস্টে যে কোর্সগুলো করছি, ফার্স্ট ইয়ারের ফিজিক্স কোর্স বাদে সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস মোস্ট অফ দ্য কোর্সেস ওয়ার ওপেন বুক। আচ্ছা, হয় ওপেন বুক অথবা হচ্ছে তোমার লাইক আমরা হচ্ছে 2 পেজ হচ্ছে ইকুয়েশন লিখে নিয়ে আসতাম, নোটস। নোটস। হ্যাঁ, মানে 2 পেজ হচ্ছে 2 পেজ বা 3 পেজ হচ্ছে আমরা হয় নোট নিয়ে আসতে পারতাম অথবা ওপেন বুক। আমি 2টা কোর্স করছি ওপেন ইন্টারনেট। লাইক ওপেন বুক বলতে যে ওকে তুমি ইন্টারনেট ইউজ করতে হবে না, বাট এই যে তোমার কম্পিউটারে যা ম্যাটেরিয়াল আছে ইউজ ইট। আমি 2টা কোর্সে পাইছি ওপেন ইন্টারনেট, যে তুমি ইন্টারনেটে সার্চ দিয়ে যা করতে পারো করো। মানে তখন আমাকে কি টেস্ট করতেছে, আমাকে টেস্ট করতেছে যে আমার রিসোর্সফুলনেস। মানে যেটা বললাম যে ফাইন তুমি হচ্ছে হাতে হচ্ছে খুব ভালো গুণ করতে পারো, বাট এই স্কিল তো তোমার কোথাও কাজে লাগতেছে না। তুমি যখন অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল লাইফে যাইতেছো, হোয়াট ম্যাটার্স ইজ ডু ইউ আন্ডারস্ট্যান্ড হাউ টু বি লাইক রিসোর্সফুল এন্ড হাউ টু বি এফিশিয়েন্ট। বাট এই জিনিসটা আই এম শিওর এই জিনিসটা হচ্ছে ডিউতে বা বাংলাদেশ ইন জেনারেল হচ্ছে অভাবনীয় যে তোমার ওপেন ইয়া হবে। বাট ফর এক্সাম্পল তুমি যখন কাজ করতে যাবা, এভরিথিং ইজ ওপেন বুক, দেন হোয়াট ম্যাটার্স ইজ আর ইউ রিসোর্সফুল এনাফ। সো আই থিঙ্ক ওইটা হচ্ছে ধীরে ধীরে ওদিকে যাবে, যে the ability to use the ability to best use the tools in hand, এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট হবে আর কি। না আমাদের লাইফ টাইমে আমরা এরকম কিছু ডিউতে দেখতে পাবো নাকি, আই রিয়েলি সাসপেক্ট যে মনে হয় না পসিবল হবে। মানে ইনার্শিয়া এত বেশি যে তুমি কিছু চেঞ্জ করতে পারো না। আমি হচ্ছে ওই দেশে গেছিলাম বছর খানেক আগে, তখন হচ্ছে না বছর খানেক আরো তারও আগে একবার গেছিলাম, তখন হচ্ছে আমার ফ্রেন্ডরা তখন মাস্টার্স এর ক্লাস করে, তো আমি জাস্ট গেলাম আর কি দেখতে। তখন হচ্ছে মাস্টার্স এর ক্লাসটি ছিল ইয়া স্যার কি বলে ওই যে স্ট্যাট মেক করা যায় কে যেন মামুন স্যার। হ্যাঁ, তো উনি হচ্ছে বলতেছিল যে ওনার স্টেটমেন্ট করছে আইজিং মডেল আর সামথিং করাইতেছিল, বলতেছিল যে এটা আমি পারলে ইয়া দিতাম যে তোমাদের 20% নাম্বার হইতো যে তোমরা যদি এটা কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে পারো।
বাট ওনার কাছে অ্যাবিলিটিটা নাই, মানে যে উনি যে 20% নাম্বার এটার জন্য রাখবে যে কম্পিউটার কোড করবে সবাই মডেল, এটা উনি করতে পারছে। তো উনি হচ্ছে কি করতে পারে, উনি বলতেছে আচ্ছা তোমরা সবাই করো, কই আমাকে দেখাবে, ফিডব্যাক দিও, বাট এটা কোনো মার্ককারি করে না। সো আই ডোন্ট নো হাউ মেনি পিপল অ্যাকচুয়ালি ডিড দ্যাট। বেশ বাট মানুষ করবে। অ্যাসাইনমেন্টের মতো করা এটা তো খুবই এসেনশিয়াল। কিন্তু ধরো যে ডিউতে 1920-25 সালে হয়তো একবার নিয়ম হয়েছে যে খাতায় হচ্ছে 2-3 বার লিখতে হবে, সেটা দেখা যাবে। সেই নিয়ম আসলে কেউ চেঞ্জ করতে পারতেছে না। হ্যাঁ ওইটাই, লাইক আমাদের রিফরমেশনের জন্য যে আমাদের কত খাটা লাগছে, স্টিল আমাদের এখানে একটা ক্যান্টিন নাই, এগুলো তো আরো দূরের ব্যাপার, নিজের একটা ক্যান্টিনে খাবার খেতে পারি না। আচ্ছা এনিওয়েজ, আচ্ছা আমরা একটু অ্যাস্ট্রোফিজিক্স এর দিকে যাই। অ্যাস্ট্রোফিজিক্সে আপনার সময় বাংলাদেশে খুব একটা জিনিস ছিল না, বাট রিসেন্টলি মানে বাই সাম মিরাকল বাংলাদেশে অ্যাস্ট্রোফিজিক্সে একটু ইন্টারেস্ট মানুষের ভালোই বাড়তেছে, অ্যান্ড অ্যাজ আ রেজাল্ট কাসা আসছে। হ্যাঁ কাসা নিয়ে খুব কম মানুষই জানে এখনো, বাট স্টিল আই থিঙ্ক যে অনেক ভালোভাবে গ্রো করতেছে, খান মোহাম্মদ আসাদ স্যার অনেক ভালো মতনই কাজ করতেছে। হোয়াট আর ইউর থটস অ্যাবাউট? কাসা ইজ অ্যান অ্যামেজিং প্রজেক্ট, এবং খান মোহাম্মদ আসাদ স্যার উনি যে এত বড় একটা প্রজেক্ট বেসিক্যালি সিঙ্গেল হ্যান্ডেডলি হাতে নিছেন, অ্যান্ড ইটস গ্রোয়িং, এটা হচ্ছে ইটস অ্যান অ্যামেজিং ওয়ার্ক মানে ফ্রম ওনার সাইডে। মানে আই কান্ট ফ্যাদম যে এত পরিমাণ অ্যাডমিনিস্ট্রেটিভ হ্যাসেল করে উনি এই কাজটা এস্টাবলিশ করছেন। হি মেড এ ট্রিমেন্ডাস নেটওয়ার্ক অফ all people, all Bangladeshis doing astrophysics all over the world. Like I think currently মানে 8-10 জন হচ্ছে astrophysicists তারা connected আছে আর কি, connected আছেন। they all have students, and I think কাছা থেকে ফার্স্ট একটা পাবলিকেশনও হয়ে গেছে অলরেডি, এএনএ তে পাবলিশ হয়ে গেছে আই থিঙ্ক। যে ওইখানে হচ্ছে লাইক 8 থেকে 10 জন বা স্টুডেন্ট হচ্ছে, নাও দে হ্যাভ এ পাবলিকেশন ইন অ্যাস্ট্রোনমি এন্ড অ্যাস্ট্রোফিজিক্স, লাইক উইচ ইজ লাইক ওয়ান অফ দ্য, মানে অ্যাস্ট্রোনমিতে আছে ধরো বড় জার্নাল হচ্ছে 3টা বা 4টা, তার একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স। নাও দে হ্যাভ এ পাবলিকেশন, এন্ড আই থিঙ্ক ইট উইল গ্রো, ইট উইল কিপ গ্রোয়িং। এবং এটা হচ্ছে খুব, এন্ড ওনাদের তো এখন আছে মাস্টার্স চালু করতেছে ওনার মনে হয়, বা চালু করে, বাট আইইউবি-তে হচ্ছে ফিজিক্সের সাথে অ্যাস্ট্রোনমি মাইনর নেওয়া যায়। সো বেসিক্যালি ইউ ক্যান টেক 5 or 6 courses, something like that. And of course ওখানে হচ্ছে তুমি হচ্ছে রিসার্চ করতে পারবা বা থিসিস আছে। সো ইটস an amazing opportunity. করছিলাম যে আপনাদের যে কোর্সগুলো আছে এগুলো কি বাইরের স্টুডেন্টসরা নিতে পারবে না? সো আই হি সেড যে হি ইজ ওয়ার্কিং অন যে বাইরের স্টুডেন্টসরা এসে যাতে ওই সার্টেন কোর্স মাইনর কোর্সগুলো নিতে পারে। সো আই থিঙ্ক ওনার সাইড থেকে যে পুশটা আসতেছে এটা অনেক অ্যামেজিং, মানে খুব কম মানুষই এরকম করতে পারে। হ্যাঁ মানে এই এনথুজিয়াজম, এবং লাইক অনেক এনথুজিয়াজম আছে, বাট হোয়াট ম্যাটার্স ইজ যে এটা কতদিন মেনটেন করা যায়, উনি যে কন্টিনিউয়াসলি এই ফাইট করতেছে, and it's an amazing effort. And I think in the next 4-5 years I think কাছা থেকে অনেকগুলো ভালো ভালো বের হবে আর কি, যে তোমার পেপার বা দিয়ে দিলাম যে স্টুডেন্ট যারা হচ্ছে বাইরের ভালো জায়গায় অ্যাস্ট্রোফিজিক্স এ ঢোকার মতন অ্যাবিলিটি রাখবে অ্যাস্ট্রোফিজিক্স গ্রাজুয়েট প্রোগ্রামে। and I think it's মানে রিসার্চ হচ্ছে হাব বানানো খুব ইম্পর্টেন্ট, যে মানে কেউ তো আসলে সব জানতে না, মানে it's really important to know the right people যার সাথে কোলাবরেট করা যায়। যেমন হচ্ছে আমাদের গ্রুপে আমার যদি প্রবলেম হয়, আমার যদি থিওরি বুঝতে প্রবলেম হয়, আমি একজনের কাছে যাই। আমার যদি হচ্ছে কোডিং করতে, সিমুলেশন সেটআপ করতে প্রবলেম, আমি আরেকজনের কাছে যাই। সো এই রিসোর্সফুল, মানে এই রিসোর্স গুলো থাকা খুব ইম্পর্টেন্ট। সো আই থিঙ্ক উনি একটা বড় হাব বানাইতেছে, এটা হচ্ছে এটা ভালো। অলসো এরাও হচ্ছে কিছু কাজ করতেছে ব্র্যাকে, যদিও ব্র্যাকের ফিজিক্সটা হচ্ছে মোর থিওরি ফোকাসড, বাট ওরা হচ্ছে আইসিটিপির সাথে একটা কোলাবোরেশনে ওরা কিছু হচ্ছে করতেছে, কি বলে, আমি আইসিটিপির সাথে একটা কোলাবোরেশনে ওরা কিছু সামার ইন্টার্নশিপে করছে। হ্যাঁ, সো সামার ইন্টার্নশিপে ফর এক্সাম্পল ওইটার আন্ডারে আমি 2টা স্টুডেন্টকে এখন ইন্টার্ন করাচ্ছি, 2টা স্টুডেন্ট আমার সাথে কাজ করতেছে। সো ইটস অলসো অ্যানাদার এফর্ট, যে একজন হচ্ছে মনে হয় খুলনার, দুজনে মনে হয় ঢাকার বাইরে or something, but now they have the opportunity to like have an astrophysics experience. It's really মানে অ্যাপ্রিশিয়েটিং। অলসো আমারও অ্যাপ্রিশিয়েট করা উচিত, কারণ কাছার কারণে আমি হলো ভাইয়ের সাথে অ্যাকচুয়ালি পরিচয় হয়েছে ভালো মতন, ভাইয়ের সাথে কাজ করতে পারতেছি। সো আই উইল অলওয়েজ বি গ্রেটফুল টু কাসা। আচ্ছা আপনার এটা থেকে আমরা একটু দূরে যাই, আপনার রিসার্চ নিয়ে একটু কথা বলি।
আপনার রিসার্চ নিয়ে মানে আমার এখনো অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে অনেক কিছু জানার বাকি আছে। আমরা তো মাত্র মিল্কি ওয়ের ম্যাথস নিয়ে একটু হালকা পাতলা কাজ শুরু করছি লোকাল ডাইনামিক্সে। আপনি যখন দেশে আসছিলেন গত বছর না এই বছরের শুরুতে, এবছরের শুরুর দিকে বা শেষের দিকে, মানে গত বছর শেষের দিকে, তখন আপনি একটা সেমিনার নিয়েছিলেন আমাদের ডিপার্টমেন্টে পিডিসিসির জন্য। সো এখানে আপনি ডার্ক ম্যাটার নিয়ে হালকা পাতলা কথা বলছিলেন যে আপনার রিসার্চ করে মোটামুটি একটা আইডিয়া আসছে যে মিসিং যে ওয়েটটা ওটা আসলে ডার্ক ম্যাটারের ছিল, বা এটা নিয়ে কি এখনো কি ভ্যালিড কোনো প্রুফ আছে যে ডার্ক ম্যাটার অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, বা আমরা কি কাছাকাছি আছি বা এরকম, নাকি এখন আরো অনেক কিছু খোঁজা বাকি আছে? মানে বেসিক্যালি যে ম্যাচ যে মিসিং, দ্যাটস লাইক প্রুভেন, রাইট? মানে আমরা হচ্ছে ম্যাচটা খুঁজে পাইতেছি না ফ্রম টু সাইড। একটা হচ্ছে ধরো তোমার মানে সবচেয়ে স্ট্রাইকিং প্রুফ হচ্ছে রোটেশন কার্ভ, যে রোটেশন কার্ভ হচ্ছে কার্ভ ফিট করার জন্য মিসিং ম্যাচ দরকার, যে যতটুকু তোমার ভিজিবল মাস আছে, ভিজিবল মাস অ্যাজ ইন স্টার অর গ্যাস, এটা দিয়ে রোটেশন ফিট করানো পসিবল না। এটা হচ্ছে সব থেকে স্ট্রাইকিং প্রুফ, যেটা নিয়ে এখন আমি হচ্ছে আমার কাজ হচ্ছে এইটার সাইডে। দেন আরেকটা একটু হ্যালো, আচ্ছা, আই গেস ভাইয়ের কানেকশন একটু লুজ হয়ে গেছে। উইল ওয়েট ফর আ ফিউ সেকেন্ডস, লেটস সি। আমার কানেকশন নষ্ট হয়ে গেছে। I think my connection is not. Okay, we'll wait for a few minutes. Let's see. Sorry for the interruption. ওয়েল, আজকে হচ্ছে খুবই টেকনিক্যাল প্রবলেমের কোনো আর শেষ নেই। আসলে সবাই রিসার্চ ঝামেলা হইতেছে। আচ্ছা, লেটস কন্টিনিউ। হ্যাঁ, ছিলাম হ্যাঁ, মানে যেটা বলতেছিলাম যে আরেকটাই হচ্ছে যে আমরা সিএমবিআর যখন দেখি, লাইক কসমিক বায়ো ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, ওইখানের যে প্রপার্টি ওইটা ফিট করার জন্য হচ্ছে মিসিং ম্যাটার দরকার আছে, ডার্ক ম্যাটার। অ্যান্ড দুই, থার্ড হচ্ছে আমরা যখন গ্যালাক্সি এভলিউশনের দিকে যাই, এনাফ পরিমাণ গ্যালাক্সি এভলিউশনের সময় এনাফ পরিমাণ ডার্ক ম্যাটার যদি না থাকে, দেন উই সি যে আমাদের সিমুলেশনে করে না, বার ফরমেশন ঠিকঠাক হয় না, তোমার সিমুলেশনের যে ইসের টাইম কি বলে ইকুইলিব্রিয়ামের টাইম হচ্ছে অনেক বেশি। ইটস মোর মানে ইটস বাট এইখানে হচ্ছে ধরো আরেকটু তুমি সন্দেহ করার আছে যে ওকে হয়তো আমাদের সিমুলেশনে কোনো ভুল আছে, যেটা বলে এটা ধর লেভেল 3 এর প্রুফ। মানে লেভেল 1 প্রুফ হচ্ছে রোটেশন কার্ভ আমরা ম্যাচ করতে পারি না। সো ফর শিওর উই ডোন্ট নো লাইক ডার্ক ম্যাটার, উই নো যে মিসিং ম্যাটার আছে, বাট প্রপার্টি কি এমন কেমন এটা নিয়ে আরো হচ্ছে কাজের জায়গা আছে। আর ডার্ক ম্যাটার কি জিনিস, দ্যাটস এন ওপেন কোয়েশ্চেন। মানে এটা হচ্ছে স্টিল অ্যাস্ট্রোফিজিক্সরাও আমরা যেরকম চেষ্টা করতেছি, পার্টিকেল সাইড থেকেও চেষ্টা হইতেছে, বাট স্টিল ওপেন কোয়েশ্চেন, উই ডোন্ট নো। বুঝতে পারছি। মানে পার্টিকেল ফিজিসিস্টরা তো আমি জানি অনেক দিন ধরে ট্রাই করতেছে, বাট স্টিল কোনো মানে ভ্যালিড প্রুফ পায় নাই। অনেক ইয়ার্স এর রিসার্চ আছে, কিন্তু স্টিল কোনো এক্সিস্টেন্স দেখা দিতে পারেনি। সো লেটস সি যে কি হয়। আচ্ছা, তো মানে সমস্যাটা হচ্ছে যে সমস্যা না, মানে বেসিক্যালি মেইন এটা হচ্ছে যে সায়েন্সের প্রুফ হচ্ছে এক্সপেরিমেন্ট। মানে ইট ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে এটা মানে বলছিল ফাইনম্যানের রিকোয়েস্ট যে ইট ডাজন্ট ম্যাটার হাউ বিউটিফুল ইউর থিওরি ইজ, ইট ডাজন্ট ম্যাটার হাউ স্মার্ট ইউ আর, ইফ ইট ডাজ নট ফিট এক্সপেরিমেন্ট, ইটস রং। মানে সমস্যা হচ্ছে যে এক্সপেরিমেন্টের লিমিটে উই ডোন্ট হ্যাভ এনি থিওরি আর কি। ফর এক্সাম্পল এলএসসি যখন বানানো হয়েছিল, লার্জ হ্যাড্রন কোলাইডার, এটার এখন পর্যন্ত সবথেকে বড় আবিষ্কারটা ছিল যে হিগস বোসন। বাট এভরিওয়ান বেসিক্যালি অ্যাকসেপ্টেড যে হিগস বোসন এক্সিস্ট। মানে 50 মানে হিগস বোসন পাওয়া যাবে এটা সবাই জানতো, মানে বাট সবাই আসলে যেটা নিয়ে আশা করতেছিল যে ইট মাইট ফাইন্ড সুজি, লাইক
like more exotic particles which might explain dark matter, but সেটা আসলে পাওয়া যায়নি। বাট এখন একটা আপডেট চলতেছে সার্নে, হ্যাঁ, আরো লেটস সি বড় হোয়াট বড় হ্যাপেন্স। বাট এখন পর্যন্ত আমরা যে এই লিমিটে এনার্জি লিমিটে আছে, এই লিমিটে যত মডেল কোনটা হচ্ছে কাজ করেনি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। আচ্ছা, সো এখন এই এক্সপেরিমেন্টস এর জন্য মানে আমাদের তো সবচেয়ে বেশি দরকার হলো টেলিস্কোপস এন্ড এভরিথিং। সো রিসেন্টলি আমি জানি আপনি গায়া নিয়ে কাজ করেন, গায়া এন্ড আদার টেলিস্কোপস। রিসেন্টলি তো জেমস ওয়েব টেলিস্কোপ লঞ্চ হয়েছে, রিসেন্টলি না, এটা আরো কয়েক বছর হয়ে গেছে, বাট স্টিল মানে এটা একটা ম্যাসিভ ইমপ্রুভমেন্ট ছিল সায়েন্সের জন্য। সো ওইটার জন্য অ্যাস্ট্রোফিজিক্স সাইডে কি লেভেলের চেঞ্জেস আসছে বা কি ইমপ্রুভমেন্টস আসছে, এটা নিয়ে আপনার থটস? জেমস ওয়েব mainly made for galaxies, মানে distant galaxies. So for example জেমস ওয়েবের থ্রুতে আমাদের লাইক ডিস্টেন্ট গ্যালাক্সির কাউন্ট, তারপর ফরমেশন, স্পেশালি আমি যদি আমার সাইডে থেকে বলি, যেহেতু আমি গ্যালাক্সি ফরমেশন এন্ড এভলিউশনে কাজ করি, এই গ্যালাক্সির ফরমেশন এভলিউশন এগুলোর ব্যাপারে হচ্ছে নতুন ডেটা দিতেছে। ফর এক্সাম্পল আমার একটা পেপারে হচ্ছে আমরা জেমস ওয়েবের কিছু রেজাল্ট ইউজ করছি about merger rate in early galaxies near universe as well. For example যে তোমার কি বলে এক্সোপ্ল্যানেট হচ্ছে লাইফ সিগনেচার পাওয়ার জন্য কেমিক্যাল সিগনেচার এগুলো দেখা হইতেছে, এই টাইপের কাজগুলো চলতেছে। বাট ইট উইল বি আ ম্যাসিভ ইমপ্রুভমেন্ট অন হোয়াট উই হ্যাড। মানে এখন তো আসলে সায়েন্স হচ্ছে ইন জেনারেল হচ্ছে তোমার এরর বার কমানোর কাজ, মানে সায়েন্স করা হচ্ছে বেসিক্যালি এরর বার রিডিউস করা। দেন ওয়ান্স এরর বার কমতে কমতে দেন ইউ গেট কনফিডেন্ট অ্যাবাউট নিউ থিওরিজ। সো ওই সাইডে হচ্ছে জেমস ওয়েব ইজ এ হিউজ ইমপ্রুভমেন্ট। আচ্ছা, জেমস ওয়েব অলসো রিসেন্টলি, একদম রিসেন্টলি আমি যতটুকু জানি যে রুবেন অবজারভেটরি মানে লঞ্চ হয়েছে। সো ওইটা দিয়ে কি আপনার সাইডে কোনো কাজে বেশি ইমপ্রুভমেন্টস আশা করা যায়? রুবিনের সাথে রুবিন, হ্যাঁ এটা তো রুবিন আর একটা ছিল। রুবিনের সাথে হচ্ছে যেটা হবে, রুবিন হইলো ইয়া করবে, রুবিন হচ্ছে একটু ডিফারেন্ট টাইপ অফ টেলিস্কোপ। এটা হচ্ছে সিমিলার কাজ হবে, বাট এটা হচ্ছে মোর অন দ্য সার্ভে সাইড, যে এটা হচ্ছে হোল স্কাই সার্ভে করবে বেশি। আর অন দ্য আদার হ্যান্ড জেমস ওয়েব হচ্ছে মোর লাইক সিঙ্গেল অবজেক্ট বা সিঙ্গেল এরিয়া টাইপ টেলিস্কোপ। সো এটা হচ্ছে বলতে পারছে কমপ্লিমেন্টারি, বাট ইন জেনারেল এটা হচ্ছে গ্যালাক্সি এভলিউশনের আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এটা তো অনেক হেল্প করবে। আচ্ছা, এটা আমার একটা পার্সোনাল সাইড থেকে একটা কোয়েশ্চেন, লাইক মানে এটা নিয়ে অনেকে জিজ্ঞাসা করে অনেক সময় যে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে সাপোজ পড়ালেখা করলাম, আন্ডারগ্রেড করলাম, মাস্টার্স করলাম, পিএইচডি করলাম, দেন যদি পোস্টডক করা লাগে করলাম, না করলে না করলাম, দেন আমাদের স্কোপস গুলো কি আসলে, মানে রিসার্চ ইনস্টিটিউটস এন্ড এভরিথিং, মানে একটা ইন জেনারেল একটা আইডিয়াটা যদি দিতেন, কাজ করার জায়গাগুলো আসলে কোন কোন জায়গায় সবচেয়ে বেশি, মানে অ্যাপার্ট ফ্রম একাডেমিয়া? ওকে, যদি মানে অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে লাইক খুবই স্পেসিফিক একাডেমিক সাবজেক্ট, তো মোস্ট পিপল that choose to be in the academia either in research or in teaching. So for example একটা একাডেমিয়া বলতে যদি রিসার্চ একাডেমিয়া না হয়, এর বাইরে একটা বড় অপরচুনিটি হচ্ছে টিচিং এ চলে যাওয়া, টিচিং ইন ইউনিস অর লাইক কলেজেস, হাই স্কুলস। আর একটা পার্ট হচ্ছে একটা বড় গ্রুপ তারা কাজ করে ইসের সাথে, ফর এক্সাম্পল তোমার কি বলে এটাকে, এই যে প্ল্যানেটারিয়াম, প্ল্যানেটারিয়াম গুলো যেগুলো আর কি বাংলা কি বলে, নব থিয়েটার আর কি, এইগুলোতে যে সায়েন্স 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 ইয়া কি বলে মানে তোমার সায়েন্স পপুলারাইজেশনের যে কাজ বা সায়েন্স পলিসি টাইপের কাজ, এইখানে হচ্ছে অনেকে কাজ করতে চলে যায়। আর একটা গ্রুপ হচ্ছে তারা যায় হচ্ছে ফর এক্সাম্পল সায়েন্স পপুলারাইজেশনের মধ্যে রিলেটেড, তার হচ্ছে নিউজ পেপার বা ম্যাগাজিনের সাথে কাজ করে। সো এটা হচ্ছে একটা গ্রুপ। আর যদি সায়েন্স রিলেটেড নাই কেউ থাকতে চায়, ফর এক্সাম্পল অনেকে, যেহেতু অ্যাস্ট্রোফিজিক্স আমরা বিগ ডেটা হ্যান্ডেল করি, অনেক মানুষ হচ্ছে পরে ইসে চলে যায় লাইক ফাইন্যান্স অ্যাজ ইন লাইক কোয়ান্ট বা ডেটা সায়েন্স ইন জেনারেল, ইভেন হাই পারফরমেন্স কম্পিউটিং, এই সাইডে অনেকে চলে যায়। সো দ্যাটস অ্যানাদার পাথওয়ে। মানে অ্যাপার্ট মানে কম্পেয়ার্ড টু আদার্স এটার ফিল্ডটা আসলে একটু ভালোই ছোট, মানে একটু কম্পিটিটিভ ফর এক্সাম্পল তুমি যদি
তুমি যদি ইয়া ছেড়ে দাও দেন ইট ইউজুয়ালি ইজ যে তুমি তোমার কি বলে স্কিল সেট সিমিলার স্কিল সেট অন্য সাইডে ইউজ করার মতো। বুঝতে পারছি। মানে আসলে অনেক বড় একটা মানে ভালোই রিস্ক হয়, মানে ইফ ইউ আর কনফিডেন্ট তাইলে যাওয়া উচিত, নাইলে আসলে রিস্কটা নেওয়াটা একটু ভালোই ঝামেলা হয়ে যায়। মানে রিসার্চ ইন জেনারেল ইজ লাইক দ্যাট আর কি, মানে উই ডোন্ট এক্সপেক্ট এভরিওয়ান টু গো ইনটু রিসার্চ, রাইট? মানে ধরো এই জন্যই তো মানে একটা ফর এক্সাম্পল যদি 100 জনের স্টুডেন্ট থাকে, 100 জন যদি ব্যাচেলার্স করে হয়তো ওখান থেকে 30-40 জন হয়তো মাস্টার্সে যাবে, হয়তো 10 থেকে 15 জন পিএইচডি তে যাবে, দেন it gets reduced and reduced over time, right? So yeah, astrophysics as a field is very kind of restrictive. And again, it also depends on কি টাইপের astrophysics করতেছো। For example, যারা ইনস্ট্রুমেন্ট টাইপ কাজ করে, they can switch to other instruments. Like যারা হচ্ছে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টে কাজ করে, তারা হচ্ছে যারা আগে টেলিস্কোপ বানাইতো, they could go on and make some like other optical instruments, right? For example, যারা physics এর সাথে আমাদের যারা টেলিস্কোপ বা ইঞ্জিনিয়ারিং সাইডটা মোস্টলি কাজ করে, অনেক হচ্ছে ওই লাইক লো টেম্পারেচার বা ইলেকট্রনিক্স টাইপ কাজে, তো তারা ওইখানে গেলে ওইখানে চলে যেতে পারে, ওই দিকে শিফট করতে পারে। ইট ডিপেন্ডস যে তুমি কত মানে তোমার স্পেসিফিক স্কিল সেটটা কেমন। বুঝতে পারছি। আচ্ছা, অ্যাবাউট গোয়িং টু পিএইচডিজ এন্ড এভরিথিং, আপনি তো পিএসএল এ মানে পিএইচডি মানে মাস্টার্স আসছিলেন ফার্স্টে, দেন পিএইচডি করতেছেন। সো ম্যাক্স মানে সবারই মানে বাংলাদেশে একটা নর্মাল ফিজিক্স স্টুডেন্ট বা জেনারেল একটা স্টুডেন্টের ইয়ে থাকে যাচ্ছে আমি বাইরে যাব, মেইন ফোকাস থাকে ইউএস, দেন ইউরোপ এন্ড এভরিথিং। হ্যাঁ, মানে যাদের খুব বেশি একটা আইডিয়া নাই ওদের জন্যই বলতেছি। সো এই অ্যাস্ট্রোফিজিক্স এর ইউরোপ এন্ড ইউএস এর কম্পারেটিভলি পিএইচডি অপরচুনিটিস কেমন? মানে ইউরোপের সাথে মেইন যে ডিফারেন্সটা কি বলে ইউএস এর পিএইচডি হচ্ছে মাস্টার্স প্লাস পিএইচডি জয়েন্ট প্রোগ্রাম। ফর এক্সাম্পল ইউ ফিনিশ ব্যাচেলার্স, দেন ইউ কমিট ফর লাইক 5-6-7 ইয়ার্স। আর ইউরোপে হচ্ছে ডিফারেন্স হচ্ছে ইউরোপে ইউজুয়ালি মাস্টার্স 2 বছরের, দেন there is a 3 or 4 years of PhD. সো এটা হচ্ছে একটা মেইন ডিফারেন্স। সো ফর এক্সাম্পল যারা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে চায়, যেহেতু ইউজুয়ালি ইউএসএ তে অন্যরা 4 বছরের ব্যাচেলার্স করে আসতেছে, দে ইউজুয়ালি হ্যাভ সাম রিসার্চ এক্সপিরিয়েন্স। সো বাংলাদেশ থেকেও যারা অ্যাপ্লাই করে, দে এক্সপেক্টেড টু হ্যাভ দ্যাট রিসার্চ এক্সপিরিয়েন্স। বাট ইউরোপের ব্যাচেলার্স ইউজুয়ালি 3 বছরের। সো ইন জেনারেল দে ফোকাস মোর অন ইউর গ্রেডস অ্যান্ড মোটিভেশন। এটা হচ্ছে এক। আর 2 হচ্ছে ফিনান্সিয়াল সাইডে ইউএসএ যেহেতু 5 বছরের একসাথে প্রোগ্রাম, ইউজুয়ালি হচ্ছে ইউএসএ পুরোটাই হচ্ছে আরএ বা টিএশিপ দিয়ে ফান্ডেড থাকে। বাট ইউরোপের 2 বছরের একটা মাস্টার্স, এটা ইউজুয়ালি ফান্ডেড না। মানে আমেরিকা যেমন ফান্ডেড মোটামুটি কনফার্ম, এটা ইউজুয়ালি ফান্ডেড না। ইউ টু গেট লাইক এ স্কলারশিপ, লাইক মেরিট স্কলারশিপ অর সাম আদার গ্রান্টস। দেন যে পিএইচডি পার্টটা ইউজুয়ালি মেইনল্যান্ড ইউরোপে অ্যাটলিস্ট পিএইচডি পার্ট হচ্ছে ইজ ট্রিটেড অ্যাজ এ জব। ফর এক্সাম্পল I get some student benefits, but আমার অ্যাকচুয়ালি ভিসা বলো, অফিসিয়াল ডকুমেন্ট বলো, আমার স্ট্যাটাস হচ্ছে স্টাফ। আমি হচ্ছে ইউনিভার্সিটির স্টাফ। So like I get like job contract, I get job benefits, and I like pay taxes and blah blah blah. So it's treated differently. In terms of work, I think the work is similar. Like যেমন আমেরিকাতেও যারা প্রথম 2 বছর তোমার কোর্সেস নিতে হয়, you get a bit of exposure in research. Europe like masters say you get courses and some research, then PhD you focus mostly on research. আর একটা ডিফারেন্স যেটা হচ্ছে ইউরোপে স্টিল লাইক ইট ডিপেন্ডস অন দ্য কান্ট্রি। যেমন ধরো জার্মানিতে মোস্ট ফিজিক্স মাস্টার্স আর ইন ইংলিশ, ফ্রান্স হচ্ছে মোস্ট ফিজিক্স মাস্টার্স আর ইন ফ্রেঞ্চ। আমার কোর্সটা হচ্ছে কোর্সওয়ার্ক ইংলিশ ছিল, বাট দ্যাটস দ্য এক্সেপশন। ইউএসএ তে সবই ইংলিশ, and also USA I think number of universities and number of position is much higher. আচ্ছা, compared to ফান্ডিংটা ইউএসএ তে বেশি বা এরকম কিছু নাকি ইউরোপে বেশি? না অপরচুনিটিস ফান্ডিং এর ব্যাপারটা এটা তো খুবই সাবজেক্টিভ। মানে ইট ডিপেন্ডস অন যে তোমার প্রোফাইল কেমন, তার উপর ডিপেন্ড করে। ইফ ইউ আর লাইক এ ভেরি টপ স্টুডেন্ট, ইট ডাজন্ট ম্যাটার তুমি কোথায় অ্যাপ্লাই করতেছো, রাইট? বাট ফর এক্সাম্পল যদি তোমার যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে, বাট ইফ ইউ হ্যাভ এ ভেরি গুড গ্রেড, সেক্ষেত্রে হয়তো ইউরোপ তোমার জন্য মোর সুইটেবল।
কারণ ইউরোপে ইউর কম্পিটিং উইথ পিপল কামিং ফ্রম এ 3 years ব্যাচেলার্স অ্যান্ড দে আর নট এক্সপেক্টিং ইউ টু হ্যাভ রিসার্চ এক্সপিরিয়েন্স, রাইট? অন্যদিকে তোমার যদি গ্রেড খারাপ হয়, সেক্ষেত্রে ইউরোপে হয়তো তোমার চান্স পাওয়া বা অ্যাটলিস্ট স্কলারশিপ পাওয়াটা খুবই কঠিন। হয়তো চান্স পাওয়া, স্কলারশিপ পাবে না। সেক্ষেত্রে হয়তো তুমি যদি জিআরই দিয়ে কিছু বাংলাদেশের রিসার্চ এক্সপিরিয়েন্স নিয়ে যদি ইউএস অ্যাপ্লাই করো, দেন ইট উড বি ইজিয়ার। And also যেহেতু ইউএসএ তে ইউনিভার্সিটির সংখ্যা অনেক, you might find a place যে they would still take you based on your GRE and like research experience. So it's like a balancing thing. It's very subjective আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা জিনিস জিজ্ঞেস করবো, মানে এটা অনেক ভেগ একটা কোশ্চেন আসলে। নোবেল থিওরির কথা বললেন, এখান থেকে মাথায় আসছে বাংলাদেশে কি অবজারভেটরি হওয়া পসিবল? পসিবল অবভিয়াসলি, বাট মানে ডু ইউ সি ইন দ্য নিয়ার ফিউচার যেরকম কিছু একটা হইতেছে, যেমন কাসা হয়ে গেছে, এরকম অবজারভেটরি থেকে আসা পসিবল? মানে যেহেতু আমি রিসার্চ সায়েন্টিস্ট বা রিসার্চের আসি, ফ্রম এ রিসার্চ পার্সপেক্টিভ ইট ডাজন্ট মেক এনি সেন্স বাংলাদেশে অবজারভেটরি বানানো। দুইটা কারণে। এক হচ্ছে মোস্টলি বড় রিসার্চ গুলোর জন্য ইউনিট বিগ অবজারভেটরিজ নিড বিগ অ্যামাউন্ট অফ মানি অ্যান্ড বিগ অ্যামাউন্ট অফ স্টাফ। বাংলাদেশ হচ্ছে একটা লাইক প্রপার ফাংশনিং রিসার্চ অবজারভেটরি চালানোর মতন স্টাফ নাই। লাইক স্টাফ অ্যাজ ইন সবকিছু, স্টাফ অ্যাজ ইন বলতেছি যে সেটা রিসার্চার হইতে পারে, টেকনিক্যাল পার্সন হইতে পারে, এটা নাই। স্টুডেন্টস আর কি, এটা নাই। এটা হচ্ছে এক। দুই হচ্ছে বাংলাদেশের ইয়া খুবই কি বলে ওটার নাম কি হয়েছে, ওয়েদার অ্যাজ ইন লাইক ইটস ক্লাউডি, সো তুমি কোন অপটিক্যাল কাজ কিছু করাই পসিবল না। দেন বাংলাদেশ হচ্ছে ডেন্স, সো অনেক লাইট পলিউশন, বছরের বেশিরভাগ সময় বৃষ্টি হয়, মেঘ থাকে। রেডিও কিছু করা পসিবল হচ্ছে। এখন রেডিও টেলিস্কোপ গুলো বানানোই হয়েছে বড় কাজের জন্য। ফর এক্সাম্পল দ্য নেক্সট বিগ রেডিও টেলিস্কোপ স্কোয়ার কিলোমিটার আরে, মানে 1 স্কোয়ার কিলোমিটার ধরে অনেকগুলো অ্যান্টেনা বসাবে। তার মানে রিসার্চ প্রবলেম করার মতন কাজ হচ্ছে সবই হয়ে গেছে। আসাদ স্যাররা কাসাতে রেডিও সাইডে যে কাজটা করতেছেন, ওনারা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন ডেভেলপের কাজ করতেছেন। মানে ওরা ভাইয়ের নেট ফোন একটু ভালোই খারাপ অবস্থা, দুইজনেরই আমাদের নেটওয়ার্ক প্রবলেম, অনেক ঝামেলা হইতেছে। আচ্ছা, লেটস ওয়েট अगेन। হ্যালো, হাই, ওকে। আচ্ছা সমস্যা নেই, কন্টিনিউ। Again, যেটা বলছিলাম যে আসাদ স্যারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেডিওতে। উনি হচ্ছে মিয়ারক্যাটে কাজ করতেন, which is a big array in South Africa. এর আগে কাজ করছেন নেদারল্যান্ডসে, again with big arrays, like then he actually could like do science, right? আমি হচ্ছে মিয়ারক্যাটে কিছু ডেটা ইউজ করি, but again I'm not a radio person. মানে আমি রেজাল্টস ইউজ করি আর কি, ডেটা অ্যানালাইজ করি না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে ওনারা যে কাজ করতেছেন রেডিও, এটা হচ্ছে মোর অন দি ইনস্ট্রুমেন্টেশন, যে ওনারা হচ্ছে রেডিওর অ্যারে কিভাবে ইমপ্রুভ করা যায়, নিউ ডিজাইন কিভাবে ইমপ্রুভ করবে, ওনারা হচ্ছে ওই ডিজাইনের কাজগুলো করতেছেন। সো দ্যাটস আ সাইড দ্যাট ক্যান বি ডান, বাট আমার মনে হয় না যে উই ক্যান ডু লাইক সায়েন্স বাই এ বাংলাদেশি হোমগ্রোন টেলিস্কোপ, লাইক গিভেন দ্য রিজনস আই সেড। যেটা করা যেতে পারে, আমরা অন্য বড় যে কোলাবোরেশনে ঢুকতে পারি। ফর এক্সাম্পল স্কোয়ার কিলোমিটার আরে যে কোলাবোরেশন বা মিয়ারক্যাট কোলাবোরেশনে ঢুকে যেতে পারি। Bangladesh might have to spend some money to get the data, to do some exchanges. ওইটা হচ্ছে পসিবল, and I think that's the path we should take. মানে যদি রিসার্চ পার্টটা যদি মানুষজন হচ্ছে সিরিয়াসলি নেয়, সেটা হচ্ছে ওই পার্টটা নেওয়া উচিত। অলসো ফর এক্সাম্পল ইএসএ এর সাথে, মানে ইউরোপিয়ান স্পেস এজেন্সি, এরা হচ্ছে ইউরোপের
টেলিস্কোপ গুলো পাঠায়। ফর এক্সাম্পল আমি যেটা ইউজ করি গায়া, এটা হচ্ছে হুম। এগুলো পাঠায়। সো এদের সাথে কিন্তু নন ইউরোপিয়ান কান্ট্রি অনেকগুলো কান্ট্রির কোলাবোরেশন আছে। আই থিঙ্ক ইন্ডিয়া ইজ অলসো সামহাউ কানেক্টেড। ফর এক্সাম্পল ইন্ডিয়ার সাথে লাইগোর একটা কোলাবোরেশন আছে, লাইগো ইন ইউএস। সো লাইগো ভার্গো কোলাবোরেশনের ডেটা হচ্ছে ইন্ডিয়া ইউজ করতে পারে, ওরা হচ্ছে স্টুডেন্ট পাঠাতে পারে কিছু। রিসার্চ করলে ওই দিকে যাওয়া উচিত, যে কোলাবোরেশনের দিকে যাওয়া উচিত। বাট একটা টেলিস্কোপ বসা হচ্ছে খুবই ফ্যান্সি, লাইক ইটস গুড ফর পিআর, বাট বাংলাদেশের পার্সপেক্টিভে it does not have a scientific case. তাইলে মানে আমার এটা আসলে খুব একটা আইডিয়া নেই, বাট বাংলাদেশের স্পার্সোর অ্যাকচুয়ালি কাজটা কি, তাই করেটা কি? ওরা কি জাস্ট ওয়েদার নিয়ে কাজ করে বা এরকম কিছু? না এখানে দেখছি যে I guess I have also no idea. আমি দেখছি যে মাঝে মধ্যে জুনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা নর্মাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কল করে, বাট আই ডোন্ট নো যে ওরা কাজটা করে কি, কোনো পেপার বা কিছু বাইরে তো কোনো সময় দেখি। I think I have no idea. I think they are more focused on like satellite imaging use করে, like তোমার মানে মডেলিং এই টাইপের কাজ করে, হয়তো এগ্রিকালচার বা সিকিউরিটিজ এইসবের জন্য ইয়া করার মতন কাজ হয়তো। I'm guessing, like I'm not familiar. আচ্ছা আচ্ছা এদিক থেকে আচ্ছা সোহেল ভাই আপনার একটু জিজ্ঞাসা করি, where do you see yourself in the next 5 years, or you wanna be in the next 5 years? then কি পোস্ট ডক করবেন or মানে দেশে ফেরত আসবেন বা এরকম কিছু? So my PhD, if everything goes well, will end in October, November 28. No, 28. 7. October, November 27. মানে আমার 1 বছর প্রায় শেষ, আর 2 বছর বাকি। এরপরে I'll go for postdocs. Let's say usually depends on field. Usually 2-3 postdoc করা লাগে before I get a permanent position. So for now, করার ইচ্ছা নাই, but because again, as I said, if I want to do like science, I need collaborations. But I'd like to stay in touch with CASA, see how it evolves. CASA হচ্ছে এইভাবে like short project এগুলো offer করে, but for now, as my own scientific career, I wish you the best. But I think I'll stay in Europe, because I mean, one of the main reasons for me to apply in Europe rather than US is the work culture and like in general life. So I think probably I'll try to stay in Europe. Like, I don't know if in Paris, but দেখবো যে এই ইউরোপেই আশেপাশে হচ্ছে পোস্টডক এন্ড দেন পার্মানেন্ট পজিশন এদিকে যাওয়ার। মানে ইউরোপে আপনার কাছ থেকে শুনছিলাম যে আসলে ওয়ার্ক লাইফ ব্যালেন্স ওরা অনেক বেশি মেইনটেইন করে, যে ওরা 9 to 5 জব 9 to 5 পর্যন্ত করবে, পরে ওরা দাঁড়াবে না, তো কিছু করবে না। এন্ড এটাও জানি জার্মানি থাকে আপনাদের 3 উইকেন্ড থাকে, সো দ্যাটস হিউজ, আপনারা 3 দিন ছুটি পান। কি মানে আমার ভাই জার্মানি থাকে, ওর হইলো সপ্তাহে 3 দিন ছুটি, তো ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিন ছুটি পান, প্লাস আপনাদের কাজ হলো 9 to 5। জার্মানিতে বলি আমার একজন হচ্ছে ইয়াং চিলড্রেন আছে, তো উনি হচ্ছে 2 দিন হচ্ছে বাসায় বসে কাজ করে। আচ্ছা, মানে দ্যাটস হাউ ইট ওয়ার্ক। মানে যেহেতু মানে ওরা হচ্ছে এরকম রিল্যাক্স থাকে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের ব্যাপারে, বিকজ হি হ্যাজ ইয়াং চিলড্রেন। উনি হচ্ছে 5 দিনের মধ্যে 2 দিন বাসায় কাজ করে। তো দেখা যায় যদি হচ্ছে আমার কাজ খালি ওনার সাথেই হয়, উনি বাসায় থাকলে আমিও বাসায় থাকি, এরকম আর কি। ফর এক্সাম্পল আজকে হচ্ছে আমি বাসায় বসে কাজ করতেছি, লাইক আই এম নট ইন মাই অফিস, আই এম অ্যাট মাই হোম। আজকে আমি বাসায় বসে হচ্ছে কাজ করতেছি, মানে ইটস ভেরি লাইক রিল্যাক্সড। আর হচ্ছে মানুষজন ফোকাস a lot on life, work-life balance. For example, paid vacation, I have 46 or 47 days of paid vacation per year. আচ্ছা, হিউজ। মানে ইউএসএ তে আসলে মানে খুব একটা সহজে ইমাজিন করা যায় না। যে আমি এমনও শুনছি যে আমার এক মানে ফ্রেন্ডের বড় ভাই গেছে, ওর পুরো ইয়ারে মাত্র 11 দিন ছুটি, মানে ইভেন ক্রিসমাসের দিনও কাজ করাইছে। মানে এটা কেমনে পসিবল, আই ডোন্ট নো। Yeah, for example, কোরিয়া তো সেরকম, লাইক আই রিমেম্বার যে মাঝে মধ্যে আমরা ফ্রেন্ডরা হচ্ছে ওই যে রাতে বাইরে খাইতে গেলে লেট করে আসতাম, দেখি যে ধরো রাতে 1-2 বাজে স্টিল কিছু ল্যাবের হচ্ছে লাইট জ্বলে,
মানে পিপল আর ওয়ার্কিং আর কি। এটা হচ্ছে এটা পসিবলই না এখানে। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, আমার ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টার একদম ফার্স্ট সেমিস্টারে কিছু ক্লাস হচ্ছে 6:15 শেষ হইতো, 6:15 বাট যে গার্ড আমাদের ওই অবজারভেটরি, তার ডিউটি শেষ হয় 6টায়। তো সে হচ্ছে 6টার সময় গেট লক করে চলে যাইতো, বাট আমাদের তো 15 মিনিট পরে ক্লাস শেষ হইতেছে। So he will not wait 15 minutes for us. সে হচ্ছে তার কাজ 6টায় লক করে চলে যেত, আমরা হচ্ছে চিপা গেট দিয়ে বের হইতাম। মানে দ্যাটস হাউ ইট ইজ আর কি, মানে যেটুকু কাজ ওটুকুই আর কি। হ্যাঁ, ওর কাজ শেষ হয়ে চলে যাবে, ইটস অন মি যে আমি যদি বেশি থাকতে চাই। মানে আসলে ইউরোপের জিনিসটা নিয়ে মানুষ মানে সবাই ইউএসএ খালি ল্যান্ড অফ দ্য লিভিং, ল্যান্ড অফ দ্য ড্রিম এটাই থাকে, বাট ইউরোপ নিয়ে আসলে খুব একটা বেশি এক্সপ্লোর সহজে মানুষ করে না। আই থিঙ্ক আরো পরে গিয়ে মানে আর একটু বড় হয়ে ফোর্থ ইয়ার থার্ড ইয়ার যখন আসলে এক্সপ্লোর করা শুরু করে তখন আসলে খুঁজে পায় যে আসলে ইউরোপটাও ইজ মাচ 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 বেটার। I think it boils down to দুইটা জিনিস, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর দুই হচ্ছে তোমার অ্যাক্সেস, মানে অ্যাক্সেস টু ইনফরমেশন। ফর এক্সাম্পল বাংলাদেশ থেকে একটা বড় কমিউনিটি হায়ার এডুকেশনের জন্য ইউএসএ তে গেছে। ফর এক্সাম্পল তুমি তাদের যারা রোল মডেল চিন্তা করে, তারা যদি জিজ্ঞাসা করে সে তো ওই ইনফো দিতে পারে। তুমি যদি আমাকে ইউএস এর ব্যাপারে ইনফো বলতে চাও, আমি তো আমার লাইফ থেকে ইনফোটা দিতে পারতেছি না, আমি হচ্ছে হোয়াট আই নো আমি ওইটা বলতে পারি, রাইট? বাট ইউরোপেরটা হচ্ছে আমি তোমাকে ডিটেল বলতে পারি। সো এইটাই হচ্ছে মানে ইনফরমেশনের একটা তোমার মানে ইমব্যালেন্স আছে। সো আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। আজকে আমাদের টাইম মোটামুটি শেষের দিকে। আই ডোন্ট থিঙ্ক আমার কিছু বলার আছে, আপনার যদি কোনো কিছু অ্যাড করা থাকে অবশ্যই বলবেন। বাট আই থিঙ্ক আজকে আমরা এখানে শেষ করতে পারি। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি, and I hope দেশে আসলে তখন আপনার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। Till then, stay well, best of luck. We'll end it here, guys. Thank you for joining. We'll see you next time. Ta-da. Bye. Assalamu alaikum.